মাত্র ২-৩ বছরের ব্যবধানে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেয়নি, ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকেও সামনে এনে দাঁড় করিয়েছে। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে যে ইরান ইসরায়েল মার্কিন সংঘাত ধীরে ধীরে জমে উঠছিল, ২০২৩ থেকে ২০২৬ এই সময়টা সেটাকে প্রথমবার সরাসরি উন্মুক্ত যুদ্ধে রূপ দিয়েছে। পরীক্ষার খাতায় যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স ঠিক কিভাবে ভেঙে পড়ল, বা 12 ডে ওয়ার, অপারেশন মিডনাইট হ্যামার, ম্যাক্সিমাম প্রেশার 2.0 এগুলো কি, তাহলে এই পুরো টাইমলাইন পরিষ্কার বোঝা জরুরি। বিষয়টিকে বুঝতে হলে আমাদের গল্পটা শুরু করতে হবে ২০২৩ থেকে, গিয়ে থামতে হবে ২০২৬ সালের সাম্প্রতিক মার্কিন ইরান সংকট পর্যন্ত, আর মাঝখানে থাকবে ২০২৫ সালের ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধ। ইরানিরা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রকে বহিঃশত্রু এবং ইসরায়েলকে অস্তিত্বগত শত্রু, এক্সিস্টেন্সিয়াল এনিমি হিসেবে চিহ্নিত করে। এই লক্ষ্যে ইরান গড়ে তোলে তথাকথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, গাজা হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকি শিয়া মিলিশিয়াদের নিয়ে এক প্রক্সি নেটওয়ার্ক, যার কৌশল ছিল ইসরায়েলকে ৪ দিক থেকে ঘিরে রাখা। দশক জুড়ে এই লড়াই ছিল মূলত ছায়াযুদ্ধ। সিরিয়া ও ইরাকে ইসরায়েলি এয়ার স্ট্রাইক, গোপন হত্যা, সাইবার হামলা, আর ইরানের পক্ষ থেকে হামাস, হিজবুল্লাহ, হুথিদের মাধ্যমে প্রক্সি আক্রমণ। কিন্তু ২০২৩-২০২৬ এই ৩ বছরে প্রথমবার ইরান ও ইসরায়েল একে অন্যের মাটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়, আর এর সাথে যুক্ত হয় মার্কিন নৌবহর, B-2 বোমারু, স্টেলথ ফাইটার। পুরো মধ্যপ্রাচ্য এক বহুমুখী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০২৩ সালে একদিকে ইরানের ভেতরে মাহসা আমিনি মৃত্যুকে ঘিরে নারী জীবন স্বাধীনতা আন্দোলন থামাতে সরকার শত শত মানুষকে হত্যা ও হাজার হাজার গ্রেপ্তার করে, অন্যদিকে বাইরের ফ্রন্টে তারা পারমাণবিক প্রোগ্রাম দ্রুত বাড়াতে থাকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় ইরান ৮৪ ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, অস্ত্র গ্রেড ৯০ ভাগের একেবারে কাছে। ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে JCPOA থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ইরান ধাপে ধাপে এই সীমা ভাঙছিল। ভিয়েনায় বাইডেনের আলোচনাও ব্যর্থ হয়। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও বড় রাজনৈতিক টালমাটাল শুরু হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন বিচার বিভাগ সংস্কারের নামে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাতে যান, তখন লক্ষ লক্ষ ইসরায়েলি রাস্তায় নেমে আসে। সেনাবাহিনীর বহু রিজার্ভিস্টও দায়িত্ব পালন না করার হুমকি দেয়। বিশ্লেষকদের মতে ইরান ও তার মিত্ররা এটাকে ইসরায়েলের অভ্যন্তরীণ দুর্বলতা হিসেবে দেখছে, যে মুহূর্তে আঘাত করলে ইসরায়েলকে বিভিন্ন ফ্রন্টে একসাথে ব্যস্ত রাখা যাবে। এ সময় আরও দুটি কূটনৈতিক ঘটনা গুরুত্বপূর্ণ। প্রথমত, মার্চ ২০২৩-এ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান সম্পর্ক স্বাভাবিক করে। এটা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাবের সরাসরি চ্যালেঞ্জ, আর ইসরায়েলের কাছে এক ধরনের কূটনৈতিক ধাক্কা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র যখন সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে বা এব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণে জোর দিচ্ছিল, অনেক বিশ্লেষক তখনই বলছিলেন এই অক্ষ যদি সফল হয়, ইরানের আঞ্চলিক বিচ্ছিন্নতা আরও গভীর হবে। হামাসের ৭ অক্টোবর আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল এই প্রক্রিয়াটাকেই থামিয়ে দেওয়া, এমন ধারণাও পরবর্তীতে শক্ত হয়। এর মাঝেই ২০২৩ সালের প্রথমার্ধ জুড়ে ইসরায়েল বারবার সিরিয়ায় ইরানি ঘাঁটি, অস্ত্র মজুদ ও দামেস্কো আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়ে এই ছায়াযুদ্ধকে ক্রমশ আরও তীব্র করে তুলছিল। ৭ অক্টোবর ভোরে হামাস অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে। গাজা থেকে স্থলপথে সীমান্ত বেড়া ভেঙে প্যারাগ্লাইডার দিয়ে আকাশপথে আর নৌকো দিয়ে সমুদ্রপথে যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়ে। বিশ্বের অন্যতম আধুনিক সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে যায়। সামরিক ঘাঁটি, কিবুৎস আর একটি সঙ্গীত উৎসব, সবখানেই নির্বিচারে হামলা চালিয়ে প্রায় ১,২০০ ইসরায়েলি সামরিক ও বেসামরিক হত্যা করে। প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পিছনে ইরানের ভূমিকা নিয়ে তখন থেকেই বিতর্ক শুরু হয়। তেহরান আনুষ্ঠানিকভাবে বলে এটা ফিলিস্তিনিদের নিজস্ব সিদ্ধান্ত। ইরান শুধু নৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু বাস্তবতা হল ইরান বহু বছর ধরে হামাসকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে এসেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও মত, সামগ্রিক কাঠামোয় ইরানের সহায়তা থাকলেও ৭ অক্টোবরের নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে ইরান আগে থেকেই জানত কিনা তা নিশ্চিতভাবে বলা যায়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ায়। প্রেসিডেন্ট বাইডেন অটল সমর্থন ঘোষণা করে ইউএসএস জেরেড ফোর্ড ও পরে ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্যসাগরে পাঠান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই হামাসের পদক্ষেপকে সমর্থন করেন। লেবাননে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা শুরু করে। ইয়েমেনের হুথিরাও ইসরায়েলমুখী ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে। হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজায় শুরু করে অপারেশন আয়রন সোর্ডস। প্রথম ধাপে অক্টোবরে গাজা উপত্যকায় নজিরবিরন বিমান হামলায় আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবির কোনোটাই রেহাই পায় না। উত্তর গাজা খালি করে দক্ষিণে সরে যেতে নির্দেশ দেওয়া হয়, আরোপ করা হয় পূর্ণ অবরোধ, বিদ্যুৎ, জল, জ্বালানি, খাদ্য সবকিছু কেটে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু হয়। উত্তর গাজা ও গাজা সিটিতে ট্যাঙ্ক, পদাতিক লড়াই, ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক, গাজা মেট্রো ধ্বংসের চেষ্টা, আল শিফা হাসপাতালের ভেতর অভিযানে ইসরায়েল দাবি করে নিচতলায় ছিল হামাসের কমান্ড সেন্টার। ফলাফল দাঁড়ায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নৈথ, লক্ষ লক্ষ বাস্তুচ্যুত, তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের ঝুঁকি, দক্ষিণ আফ্রিকার মামলায় আইসিজেতে গণহত্যার অভিযোগ আর আইসিসি থেকে ইসরায়েলি ও হামাস নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এর মাঝেই ২০২৩ সালের প্রথমার্ধ জুড়ে ইসরায়েল বারবার সিরিয়ায় ইরানি ঘাঁটি, অস্ত্র মজুদ ও দামেস্কো আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়ে এই ছায়াযুদ্ধকে ক্রমশ আরও তীব্র করে তুলছিল। এই পটভূমিতেই ১ এপ্রিল ২০২৪ ইসরায়েল দামেস্কে ইরানি কনসুলেট সংলগ্ন ভবনে বিমান হামলা চালিয়ে আইআরজিসি কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজি রাহিমি সহ মোট ৭ জন আইআরজিসি কর্মকর্তাকে হত্যা করে। কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। ইরান একে লাল রেখা অতিক্রম বলে ঘোষণা করে এবং প্রকাশ্যে প্রতিশোধের অঙ্গীকার করে। এই প্রতিশোধ আসে ১৩-১৪ এপ্রিল রাতে অপারেশন ট্রু প্রমিস নামে। ১৯৭৯ সালের পর প্রথমবার ইরান নিজ ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের দিকে ১৭০টির বেশি ড্রোন, ৩০টির বেশি ক্রুজ মিসাইল এবং ১২০টির বেশি ব্যালিস্টিক মিসাইল, মোট ৩০০র বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম, সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডানের সহায়তায় প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করা হয়। নেগেভের নেভাতিম এয়ারবেস সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ইরান পরে দাবি করে এটা ছিল সীমিত, সম্পূর্ণভাবে দামেস্কো কনসুলেট হামলার বৈধ প্রতিশোধ এবং আগে থেকেই কিছু দেশকে আগাম জানানো ছিল। ১৯ এপ্রিল ইসরায়েল পাল্টা আঘাত হানে ইস্পাহানের কাছাকাছি এক সামরিক স্থাপনায়। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইচ্ছাকৃতভাবে বাদ রাখা হয়, ওয়াশিংটনের চাপেই। তেহরান এই হামলাকে গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টা করে এবং তাৎক্ষণিক প্রতিশোধ থেকে সরে এসে বুঝিয়ে দেয় উভয় পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চায়। কিন্তু তাদের মাথার ওপর তৈরি হয়েছে এক ধরনের এসকালেশন ল্যাডার, যেখানে প্রত্যেক ধাপ আগের চেয়ে ঝুঁকিপূর্ণ। এপ্রিলে এই সীমিত বিনিময়ের পর ৩১ জুলাই এক ঐতিহাসিক ঘটনায় তেহরানে আইআরজিসির অতিথিশালায় বিস্ফোরণে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হন। তিনি ছিলেন সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানের অতিথি। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার না করলেও প্রায় সবাই এটাকে মোসাদের গোপন অভিযান হিসেবে ধরে নেয়। ইরান একে চরম সার্বভৌমত্বের উপর আঘাত বলে ঘোষণা করে। খামেনেই কঠিন শাস্তির হুমকি দেন। গাজা বিরতি আলোচনাও থমকে যায়। এর ঠিক আগে পরে লেবানন ফ্রন্ট আরও উত্তপ্ত হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এক নজিরবিহীন গোয়েন্দা অভিযানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও পরদিন ওয়াকিটকি ডিভাইস একযোগে বিস্ফোরিত হয়। শুধু লেবাননেই নয়, সিরিয়াতেও। প্রথম দিনের বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত, প্রায় ২,৮০০ আহত। দ্বিতীয় দিনে আরও ২০-এর বেশি নিহত, শত শত আহত। এমনকি ইরানের রাষ্ট্রদূতও আহত হন।
ধারণা করা হয় মুসাদ সরবরাহ শৃঙ্খলে অনুপ্রবেশ করে আগেই এসব ডিভাইসে বিস্ফোরক বসিয়েছিল। এর 10 দিন না যেতেই 27 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েতে বাংকার বাস্টার বোমা দিয়ে ইসরায়েল এত শক্তিশালী বিমান হামলা চালায় যে ভূগর্ভস্থ সুরক্ষা বাংকার ভেদ হয়ে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ সহ প্রায় পুরো শীর্ষ কমান্ড কোনো চিহ্ন ছাড়াই নিশ্চিহ্ন হয়ে যায়। একই সঙ্গে নিহত হন আইআরজিসি কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার আব্বাস নীলফোরোসান। ইরানের প্রতিরোধ অক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকুলার মাথাটাই যেন এক আঘাতে কেটে ফেলা হলো। এই সব চাপের মধ্যে 1 অক্টোবর ইরান চালায় ট্রু প্রমিস 2, দ্বিতীয় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ওপর। প্রায় 180 থেকে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এর মধ্যে নতুন প্রজন্মের হাইপারসনিক ফাত্তাহ ব্যবহারের দামি টার্গেট নেভাতিম ও তেল নফ এয়ারবেস আগের তুলনায় বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে, যদিও সাময়িক ক্ষয়ক্ষতি এখনও সীমিত থাকে। ইসরায়েল এর প্রতিশোধ নেয় 26 অক্টোবর অপারেশন ডেজ অফ রিপেন্টেন্সের মাধ্যমে। শতাধিক যুদ্ধবিমান 3 দফায় তেহরান, ইস্ফাহান সহ বিভিন্ন শহরের আশেপাশে ইরানের বহু সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধা ও S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে, কিন্তু পারমাণবিক ও তেল স্থাপনা স্পর্শ করে না, আবারও মার্কিন চাপের কারণে। ইরান এখানেও ক্ষয়ক্ষতি ছোট করে দেখিয়ে ভবিষ্যতে উপযুক্ত সময়ে জবাব দেবে বলে জানায়। বিশ্লেষকদের অনেকে বলেন এই পর্যায়ে তেহরান তার সামরিক সীমাবদ্ধতাকে হাড়ে হাড়ে বুঝে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে প্রায় 150টির বেশি রকেট ড্রোন হামলা চালায়। 2024 সালের 28 জানুয়ারি জর্ডানের সীমান্ত কাছে টাওয়ার 22 ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত, 40-এর বেশি আহত হন, যা গাজা যুদ্ধ শুরুর পর প্রথম সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা। প্রতিক্রিয়ায় ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরাক সিরিয়ায় 85-এরও বেশি লক্ষ্যবস্তুতে ভারী এয়ার স্ট্রাইক চালালেও ইরানের মাটিতে পা বাড়ায়নি। এদিকে 2024 সালের শেষের দিকে সিরিয়ায় ঘটে যায় এক ভূমিকম্প সম ঘটনাপ্রবাহ। হায়াত তাহরির আল শাম HTS নেতৃত্বাধীন বিদ্রোহী জোট উত্তর থেকে দ্রুত অগ্রসর হয়ে 27 নভেম্বর আলেপ্পো দখল করে। এরপর হামা, হোমস পেরিয়ে ডিসেম্বরের 8 তারিখে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। 50 বছরের আসাদ শাসনের অবসান ঘটে। রাশিয়া তখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, ইরান নিজেই ইসরায়েলি হামলায় জর্জরিত, ফলে কেউই কার্যকর সামরিক সহায়তা দিতে পারেনি। ইরানের জন্য এটা ছিল সবচেয়ে বড় কৌশলগত পরাজয়। সিরিয়াই ছিল তেহরান থেকে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত জমি সেতু বা ল্যান্ড ব্রিজ, অস্ত্র সরবরাহের মূল করিডর। এই করিডর ভেঙে পড়ায় হিজবুল্লাহ কার্যত ইরানি সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নাসরুল্লাহ আগেই নিহত, গাজায় হামাস ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার, সিরিয়া হাতছাড়া। ইরানের ফরওয়ার্ড ডিফেন্স কৌশল প্রায় ভেঙে চুরমার হয়ে পড়ে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী গাজা যুদ্ধের সংহতি দেখাতে নভেম্বর 2023 থেকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে এমনভাবে বাণিজ্যিক জাহাজ আক্রমণ শুরু করে যা বিশ্ব বাণিজ্যের 12 থেকে 15% যাতায়াত করা সুয়েজ রুটকেই ঝুঁকিতে ফেলে। ইসরায়েলমুখী বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে ড্রোন, মিসাইল হামলায় বাব আল মান্দেব প্রণালী প্রায় অচল হতে থাকে। বহু শিপিং কোম্পানি বাধ্য হয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যেতে শুরু করে, ফলে ভাড়ার দাম, জ্বালানি ও পণ্য মূল্য বাড়ে। মিশরের সুয়েজ খাল আয় কমে যায়। ডিসেম্বর 2023 থেকে যুক্তরাষ্ট্র অপারেশন প্রসপ্যারিটি গার্ডিয়ান নামে বহুজাতিক নৌজোট গঠন করে পাহারা দিতে থাকে। জানুয়ারি 2024 থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরাসরি ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সানা হুদাইদায় বিমান হামলা শুরু করে। তবু হুথিরা অভিযান থামায়নি, বরং জুলাই 2024-এ এক হুথি ড্রোন সরাসরি তেলাবিবে আঘাত করে একজনকে হত্যা করলে ইসরায়েলও হুদাইদা বন্দর, পরে সানা বিমানবন্দর ও বিভিন্ন অবকাঠামোতে হামলা চালায়। ইরানের প্রক্সি যুদ্ধ যে কিভাবে বৈশ্বিক শিপিং রুটকে ধ্বংসস্তূপে ঠেলে দিতে পারে,
হুথি সংকট তার সবচেয়ে স্পষ্ট উদাহরণ। এ সময়ও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলেছে নিজ গতিতে। 60% থেকে 84% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, নাতাঞ্জ ও ফোর্দোতে নতুন সেন্ট্রিফিউজ বসানো, আইএইএ পরিদর্শনে বারবার বাধা। বিশেষজ্ঞরা বলতে থাকেন, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বা ব্রেকআউট ক্যাপাসিটি পেয়ে যেতে পারে। ইসরায়েল প্রকাশ্যেই হুঁশিয়ারি দেয়, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না, প্রয়োজনে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এই সময়ে ১৯ মে ২০২৪ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজারবাইজান সীমান্তের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এটা নাশকতা না দুর্ঘটনা, এ নিয়ে গুঞ্জন থাকলেও তেহরান আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনাই বলে। জুলাইয়ে নির্বাচনে তুলনামূলক মাঝারি ধাঁচের মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হন, তবে পারমাণবিক ফাইল সুপ্রিম লিডারের হাতে থাকায় বাস্তবে নীতিতে বড় পরিবর্তন দেখা যায়নি। ওদিকে ২০২৩-২৪ জুড়ে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বিশাল সামরিক, কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে। জাতিসংঘে একের পর এক যুদ্ধবিরোধী প্রস্তাবে ভেটো দিচ্ছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা বাড়ানো ও বেসামরিক হতাহত কমাতে ইসরায়েলকে চাপ দিচ্ছে, যদিও বাস্তবে তার প্রভাব সীমিত থাকে। মার্কিন ক্যাম্পাসে গাজা ইস্যুতে ব্যাপক আন্দোলন, ডেমোক্র্যাটিক পার্টিতে ভেতরকার বিভাজন আর আনকমিটেড ভোটারদের চাপে শেষ পর্যন্ত বাইডেন ২০২৪ নির্বাচনে প্রার্থী না হয়ে কমলা হ্যারিস প্রার্থী হলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। ২০২৫-এর জানুয়ারির ২০ তারিখে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগেই জানুয়ারিতে গাজায় ৩ ধাপের যুদ্ধবিরোধী চুক্তি হয়, জিম্মি বন্দি বিনিময় ও মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে, যার কৃতিত্ব ট্রাম্প প্রকাশ্যে নিজের হিসেবে প্রচার করেন। ক্ষমতায় ফিরে তিনি ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেশার 2.0 চালু করার ইঙ্গিত দেন। কঠোরতর নিষেধাজ্ঞা, তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য আর সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণ এগিয়ে নেওয়া, এসবই তার প্রাথমিক অগ্রাধিকার হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের জুনে ঘটনাপ্রবাহ হঠাৎ করে বিস্ফোরক মোড় নেয়। ১২ জুন আইএইএ বোর্ড অফ গভর্নর্স যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানির খসড়া করার রেজলিউশন পাশ করে ইরানকে তার পরমাণু দায়বদ্ধতা লঙ্ঘনের অভিযোগে নন কমপ্লায়েন্ট ঘোষণা করে। ২০০৫ সালের পর প্রথম এভাবে ইরানকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়। এর আগেই ৩১ মে আইএইএ রিপোর্ট করে ৬০% পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০৮ কেজি ইউরেনিয়াম ইরানের হাতে আছে, যা অতিরিক্ত সমৃদ্ধ করলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির মতো যথেষ্ট। যুক্তরাষ্ট্রের ডিএনআই টালসি গ্যাবার্ড মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ইন্টেলিজেন্স অনুযায়ী ইরান এখনই বোমা বানাচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলেই ঘোষণা করেন ইরানের হাতে ২ মাস সময়, এই সময়ের মধ্যে নতুন চুক্তি না হলে ব্যবস্থা নেওয়া হবে। সেই ডেডলাইন শেষ হয় ইসরায়েলি হামলার ঠিক আগের দিনে। ১৩ জুন ২০২৫ ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎ বিমান হামলা ও বিশেষ বাহিনীর অভিযান। নাতাঞ্জ, ইস্ফাহান, ফোর্দো সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ। একই সঙ্গে ইরানের বহু সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আইআরজিসি কমান্ডার আর অন্তত ১০ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করা হয়। কিছু ক্ষেত্রে মোসাদের ভেতরের সেল ও কমান্ডো টিম ব্যবহৃত হয়। এ হামলায় বেসামরিক লোকও নিহত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশবিশেষ ধ্বংস হয়। ইসরায়েলি হিসেবে নিজেদের দিকে নিক্ষিপ্ত বহু ড্রোন মিসাইল তারা আগেই ধ্বংস করতে পেরেছে। উল্টো দাবি করে ইরানের মাটিতে ৯৫০টির মতো ড্রোন ধ্বংস, ২০০+ ব্যালিস্টিক মিসাইল ও ১২০+ সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার, ৮টি AH-1 হেলিকপ্টার, ৫টি F-14, ২টি F-5 জেট, একটি KC-707 রিফিউলিং বিমান ধ্বংস। ইরান পাল্টা দাবি করে ইসরায়েলি বোমাবর্ষণে ১০৬০-এরও বেশি মানুষ নিহত। HRN-এর হিসেবে ১১৯০ জনের মৃত্যু। এর মধ্যে ৪৩৬ জন বেসামরিক, ৪৩৫ জন সামরিক, বাকি ৩১৯ জনের পরিচয় অজানা। আহত কমপক্ষে ৪,৪৭৫ জন। কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত। ইসরায়েলে সরকারিভাবে ৩২ বেসামরিক ও একজন কর্তব্যরত নয় সৈনিক নিহত, ৩,২৩৮ জন আহত হওয়ার কথা বলা হয়।
9,000+ মানুষ বাস্তুচ্যুত, 8,000-এর বেশি গৃহহীন। তবে ইসরায়েলে আরোপিত সেন্সরশিপের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি অনেকটাই অনিশ্চিত থাকে। এই যুদ্ধের মধ্যভাগে 22 জুন যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি যুদ্ধে নামে অপারেশন মিডনাইট হ্যামার কোড নামে। মার্কিন B-2 স্পিরিট স্টেলথ বোমারু ও নৌবাহিনী মিলে ইরানের 3টি মূল পারমাণবিক স্থাপনা ফোর্দো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি আর ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে 14টি GBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা ও সাবমারিন থেকে নিক্ষিপ্ত টমাহক মিসাইল দিয়ে আঘাত হানে। এটাই ছিল এই বিশাল বোমার প্রথম কমব্যাট ব্যবহার, আর 1988 সালের পর ইরানের ভূখণ্ডে প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর ইরানি টার্গেটে এটিই প্রথম বড় আঘাত। ট্রাম্প ঘোষণা করেন এ হামলায় নাতান সম্পূর্ণ ধ্বংস এবং ফোর্দো ইস্পাহান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কমপক্ষে 2 বছর পিছিয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুলাই 2025-এর একটি মূল্যায়নও আনুষ্ঠানিকভাবে সেই 2 বছরের সেটব্যাকের কথা বলে। আবার ফাঁস হওয়া ডিআইএ রিপোর্টে বলা হয় আসলে কয়েক মাসের বেশি দেরি হবে না। IAEA পরিদর্শকরা বলেন স্থাপনাগুলো ইনর্মাস ড্যামেজ সহ্য করেছে। ইরান প্রথমে ক্ষতি উপর বলে চালালেও পরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেন ক্ষতি গুরুতর ও গুরুত্বপূর্ণ। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে সাইটগুলো নষ্ট হয়েছে, তবে পুরো প্রোগ্রাম ধ্বংস হয়নি। আশ্চর্যজনকভাবে অপারেশনে সরাসরি কোনো প্রাণহানি হয়নি বলে উভয় পক্ষই দাবি করে। এই মার্কিন হামলাই ছিল পুরো 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের একমাত্র আক্রমণাত্মক পদক্ষেপ। কংগ্রেসের রিপাবলিকানদের বড় অংশ একে সমর্থন করলেও অধিকাংশ ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান এ ধরনের হামলার সাংবিধানিক বৈধতা আর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আক্রমণের আগে সেনেটর টিম কেন আর হাউসে থমাস ম্যাসি ও রো খান্না যুদ্ধের ক্ষমতা সীমিত করতে রেজলিউশন আনলেও তা সেনেটে পাশ হয়নি। একাধিক জরিপে দেখা যায় ট্রাম্প ভোটারদের 53% এবং মার্কিন ভোটারদের সামগ্রিকভাবে 45% ইরানে বিমান হামলার বিরোধিতা করছে। মাত্র 25% সমর্থন দিচ্ছে। ইরান মার্কিন হামলার জবাবে কাতারের আল উদাইদ এয়ারবেসে মিসাইল ছোড়ে। কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় প্রাণহানি এড়ানো যায়। পরদিনই 24 জুন ট্রাম্পের চাপেই ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানায়। 2 জুলাই ইরান ঘোষণা করে IAEA-এর সঙ্গে তাদের সহযোগিতা স্থগিত করা হলো। তেহরান সরাসরি অভিযোগ তোলে সংস্থাটি নাকি তাদের বিজ্ঞানী ও স্থাপনা সংক্রান্ত তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে 12 দিনের যুদ্ধ ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। জাতিসংঘসহ অধিকাংশ দেশ ইসরায়েলি প্রিএমটিভ স্ট্রাইককে বিপজ্জনক নজির বলে সমালোচনা করে। মিশর, জর্ডান, পাকিস্তান, তুর্কি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কিউবা, জাপান, রাশিয়া, আর্মেনিয়াসহ বহু দেশ ইসরায়েলকে দোষারোপ করে। ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টস ও কিছু আইনজীবী একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দেন। আবার জার্মানি, আর্জেন্টিনা, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ বলে ইরানের পারমাণবিক প্রকল্পকে থামানো জরুরি ছিল, তাই এসব হামলা প্রতিরক্ষামূলক। একই সঙ্গে ইরানকে দ্রুত নতুন নিউক্লিয়ার ডিলে ফিরতে বলে তারা। 12 দিনের যুদ্ধের কয়েক মাসের মধ্যেই ইরানের ভেতরে আবারও বিক্ষোভের ঢেউ জোরালো হয়। 2025-26-এর দেশব্যাপী প্রতিবাদে হাজার হাজার মানুষ নিহত হয় বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করে। ট্রাম্প প্রকাশ্যে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, কিপ প্রোটেস্টিং, হেল্প ইজ অন ইটস ওয়ে। একই সঙ্গে 2018-র ম্যাক্সিমাম প্রেশার কৌশল আরও বিস্তৃতভাবে পুনরুজ্জীবিত করা হয়। তেল, ব্যাংকিং, বাণিজ্য সবখানে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপে ইরানের অর্থনীতি আরও চাপে পড়ে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানি শাসকগোষ্ঠীর অনেকেই নাকি $10 মিলিয়নের বেশি ডলার বিদেশে পাচার করছে। এসব লেনদেন নজরদারিতে রাখা হচ্ছে। ইরানের ভেতরে চাপ যত বাড়তে থাকে ততই বেড়ে যায় যুদ্ধের আশঙ্কা। খামেনেই হুঁশিয়ারি দেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে নামে তা পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দেবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ পর্যন্ত মন্তব্য করেন, ইরানি শাসনের শেষ দিন সপ্তাহ চলছে। ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির ভবিষ্যৎবাণী করেন, 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে।
সাবেক শাহের ছেলে রেজা পাহলাভি খোলাখুলিভাবে টার্গেটেড স্ট্রাইকের পক্ষে কথা বলতে থাকেন, অর্থাৎ বাইরের মাসরিক হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত রেজিম চেঞ্জের আহ্বান জানান। এরই মধ্যে ২৬ জানুয়ারি ২০২৬-এ যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সহ মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি পাঠায়। এই স্ট্রাইক গ্রুপে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, সাপোর্ট ভেসেল, নজরদারি বিমান, FA-18E সুপার হর্নেট, EA-18G গ্রাউলার, E-2 হকাই হেলিকপ্টার, MH-60R সিহক, F-35C লাইটনিং II। পাশাপাশি স্ট্রেট অফ হরমুজে ইউএসএস ম্যাকফল ও ইউএসএস মিৎসের, লোহিত সাগরে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক, ভূমধ্যসাগরে ইউএসএস রুজভেল্ট ও ইউএসএস বুলকেলি, পারস্য উপসাগরে লিটোরাল কম্ব্যাট শিপ ইউএসএস ক্যানবেরা, ইউএসএস টুলসা, ইউএসএস স্যান্টা বারবারা মোতায়েন থাকে। যুক্তরাষ্ট্র FA-15E জেটগুলোকে যুক্তরাজ্যের ল্যাকেনহেড থেকে জর্ডানের মুফাবাক সাল্টি এয়ারবেসে পাঠায়। যুক্তরাষ্ট্রের ইউরোটাইফার টাইফুন মোতায়েন হয় কাতারের আল উদেইদে। পরে খবর আসে দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ পাঠানোর প্রস্তুতি চলছে। ইউএসএস জিরাল্ড F-ও মধ্যপ্রাচ্যের পথে, সম্ভবত প্রথমে ইসরায়েলের উপকূলে। সমগ্র এয়ারফোর্স বিল্ড-আপকে ২০০৩ ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকাশ শক্তি মোতায়েন বলা হচ্ছে। এই সময়ে একাধিক ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে। হরমুজ প্রণালীতে ৬টি IRGC নৌকা একটি মার্কিন ট্যাঙ্কার স্টেনা ইম্পারেটিভ আটকানোর চেষ্টা করে। ইউএসএস ম্যাকফলের এসকর্টে জাহাজটি আরব সাগরের দিকে চলে যায়। একই দিনে একটি মার্কিন F-35 ইউএসএস এব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে আসা এক ইরানি শাহেদ ১৩৯ ড্রোনকে গুলি করে নামায়। ৫ ফেব্রুয়ারি ইরানের নৌবাহিনী ফার্সি আইল্যান্ডের কাছে দুটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করে বুশে হরে নিয়ে যায়। অভিযোগ তোলে এগুলো নাকি জ্বালানি চোরাচালানে জড়িত ছিল। তাহলে প্রশ্ন জাগে, ইরানের প্রতিক্রিয়া কি? প্রেসিডেন্ট পেজেশকিয়ান একদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফেয়ার অ্যান্ড ইকুইটেবল শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দেন। আলী লারিজানিকে গোপন আলোচনার ম্যান্ডেট দেওয়া হয়। আলী শামখানি জানিয়ে দেন তারা চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০% সীমাবদ্ধ রাখতে রাজি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যখন IRGCকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে, তখন তেহরান পাল্টা সব ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী আখ্যা দেয়। জার্মান সেনাবাহিনী নিজেদের দেশে ইরানি গুপ্তচরবৃত্তি ও সাইবার আক্রমণ বেড়ে যাওয়ার সতর্কতা জারি করে। ইরানের সামরিক নেতৃত্ব একের পর এক হুমকি দিয়ে যায়। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাবি বলেন তারা প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ ডকট্রিন ফেলে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে এবং প্রতিশোধমূলক আঘাত দিতে পুরোপুরি প্রস্তুত। IRGC কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেন তাদের আঙুল ট্রিগারে রয়েছে। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড সতর্ক করে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, আমেরিকানদের সহায়তাকারী আঞ্চলিক দেশগুলোকেও অচল করে দেওয়া হবে। ইরানি নেতৃত্ব ভেতরে ভেতরে আশঙ্কা করতে থাকে বহি আক্রমণ আর ভেতরের বিক্ষোভ একসাথে হলে হয়তো ইসলামী প্রজাতন্ত্রের টিকে থাকাই কঠিন হবে। তাই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সামরিক কমান্ড স্ট্রাকচারে বড় পরিবর্তন আনে। IRGC আর নিয়মিত বাহিনী একীভূত করা হবে কিনা তা নিয়ে গণমাধ্যমে বিতর্ক শুরু হয়। ৫ ফেব্রুয়ারি ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইল বেসে খোরমশাহের 4 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। নিউ ইয়র্ক টাইমসের স্যাটেলাইট ইমেজে দেখা যায় তারা পারমাণবিক স্থাপনার সীমিত মেরামতির চেয়ে মিসাইল অবকাঠামো মজবুত করার দিকেই বেশি জোর দিচ্ছে। চীনা নির্মিত YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম ইরানে বসানোর খবরও আসে। ইস্পাহানের নিউক্লিয়ার সাইটের টানেল প্রবেশদ্বার কংক্রিট বাংকারে ঢেকে দেওয়া হয়। ১৬ ফেব্রুয়ারি IRGC হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করে। লাইভ ফায়ার এক্সারসাইজের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি প্রণালীর আংশিক বন্ধের ঘোষণা দেয়। একই সময়ে খামেনেই ট্রাম্পের শর্ত সোজাসুজি প্রত্যাখ্যান করে বলেন যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করতে পারবে না, মার্কিন নৌবাহিনী চাইলে ডুবিয়ে দেওয়া সম্ভব। আবার ভেতরের গোষ্ঠীগুলোর কাছে বিশ্বাস ও শান্তি পুনঃস্থাপনেরও আহ্বান জানান, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি আর ভেতরের স্থিতি একসাথে সামলানোর চেষ্টা।
ওদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেবেট বারবার বলেন, কূটনীতি এখনও ফার্স্ট অপশন। ইরান যদি সাড়া না দেয় তবে অন্য অপশন টেবিলে আছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় বলেন, যে কোনো নতুন চুক্তিতে শুধু পারমাণবিক প্রোগ্রাম নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রক্সি কার্যক্রমকেও অন্তর্ভুক্ত করতে হবে। তিনি নিজেও সফল চুক্তির বিষয়ে বেশ সংশয়ী। এদিকে অন্যান্য দেশগুলো সরব হয়ে ওঠে। পোল্যান্ড নিজ নাগরিকদের তড়িৎভাবে ইরান ছাড়তে বলে। সৌদি আরব শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করে তাদের মাটি বা আকাশসীমা থেকে কোনো সামরিক অভিযান চলতে দেওয়া হবে না। তুরস্ক মার্কিন হামলার বিরোধিতা ও মধ্যস্থতার প্রস্তাব দেয়। কাতার আঞ্চলিক কূটনীতিতে নেমে পড়ে। ইরাক সবাইকে তার সার্বভৌমত্বকে সম্মান করতে আহ্বান জানায়। পাকিস্তান সংযমের ডাক দেয়। রাশিয়া প্রস্তাব দেয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিজেদের দেশে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে পারে। চীন মার্কিন হুমকির নিন্দা করে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার তাগিদা দেয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল ব্যারো তেহরানকে যুদ্ধ এড়াতে দরকারি ছাড় দিতে আহ্বান জানান। ইসরায়েল প্রকাশ্যে মার্কিন চাপের সমর্থন জানালেও নেতানিয়াহু বারবার সতর্ক করে দেন, ইরানকে কখনোই বিশ্বাস করা যাবে না। ভারতও নতুন নিষেধাজ্ঞা এড়াতে ইরানি তেল কেনা কমিয়ে দেয়। পুরো গল্পটা বিশ্লেষণ করলে দেখা যায় 2023 থেকে 26 সময়ে 3টি বড় লাইন সমান্তরালে চলেছে। প্রথমত, ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স একের পর এক আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে। গাজায় হামাস নেতৃত্বের ক্ষয়ক্ষতি, তেহরানে হানিয়ার হত্যা, লেবাননে নাসরুল্লাহ ও প্রায় পুরো শীর্ষ নেতৃত্বের নিশ্চিহ্ন হওয়া, সিরিয়ায় আসাদ সরকারের পতন, সব মিলিয়ে ইরানের ফরওয়ার্ড ডিফেন্স ভেঙে পড়েছে। কেবল ইয়েমেনের হুথি আর আংশিক ইরাকি মিলিশিয়ায় তুলনামূলকভাবে অক্ষত আছে। দ্বিতীয়ত, ইতিহাসে প্রথমবার ইরান ও ইসরায়েল সরাসরি একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ট্রু প্রমিস 1 ও 2, ডেজ অফ রিপেন্টেন্স, তারপর জুন 2025 12 ডে ওয়ার, এগুলো ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন আর সংঘাতকে প্রক্সিজ অনলি হিসেবে দেখার সুযোগ নেই। যে কোনো ভুল হিসেব সহজেই পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াতে পারে, যদিও এই মুহূর্তে উভয় পক্ষই সেই পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতেই চাইছে। তৃতীয়ত, মানবিক বিপর্যয়ের মাত্রা বিশেষ করে গাজায় এতটাই ভয়াবহ হয়েছে যে আইসিসি ও আইসিজের আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক ব্যবস্থার জন্য নতুন নজির তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলেও ইসরায়েলকে লাগামহীন সামরিক সহায়তা দিয়ে তার নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ম্যাক্সিমাম প্রেশার 2.0, অপারেশন মিডনাইট হ্যামার, 2026-এর সামরিক বিল্লাপ সব মিলিয়ে মার্কিন ইরান সরাসরি সংঘাতের ঝুঁকিও বেড়েছে। ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে ভাবলে বোঝা যায়, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি। ইরান ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কমলেও কোনোভাবেই শূন্য নয়। গাজায় দীর্ঘস্থায়ী অস্থিরতা প্রায় নিশ্চিত। হুথি সংকটও নিকট ভবিষ্যতে সহজে শেষ হওয়ার লক্ষণ নেই। সিরিয়ায় নতুন ক্ষমতা কাঠামো কিভাবে গড়ে উঠবে সেটাও আরেকটি অজানা ঝুঁকি। পশ্চিম তীরে তৃতীয় ইন্তিফাদার আশঙ্কা বাড়ছে, আর ট্রাম্প আমলে মার্কিন ইরান সরাসরি সংঘর্ষের ঝুঁকিও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পুরো ধারাবাহিকতা থেকে 3টি জিনিস মনে রাখলে সুবিধে হবে। 1, 2023 থেকে 2026 পর্যন্ত ক্রিটিক্যাল টাইমলাইন ও মূল ঘটনাগুলোর ক্রমানুসার। 2, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিবর্তন, JCPOA থেকে IAEA নন কমপ্লায়েন্স রেজলিউশন, তারপর অপারেশন মিডনাইট হ্যামার পর্যন্ত। 3, আঞ্চলিক শক্তিসূত্রের পরিবর্তন, ইরানের প্রভাব হ্রাস, তুর্কি ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর আপেক্ষিক বৃদ্ধি, রাশিয়ার দুর্বলতা ও চীনের কূটনৈতিক উত্থান। এই 3টি অক্ষ মাথায় রেখে যদি আপনারা ম্যাপ আর টাইমলাইনের সাথে মিলিয়ে পুনরাবৃত্তি করেন, তাহলে বিসিএস বা সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর লেখা অনেক সহজ হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।